আমাদের আজকের গল্প মদনলালের ট্যাগ ঘড়ি। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম এবং আমি অপূর্ব। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। যে সময়ের কথা আজ বলতে চলেছি তা অনেক আগের কথা। পুলিশের চাকরিতে যোগদান করার পর নানা থানায় আমাকে বিভিন্ন সময় পোস্টিংয়ে কাটাতে হয়েছে। তারপরে না হয় বর্তমানে বড় সাহেবের সৌজন্যে সাধারণ কেসের বাইরে থেকে যে সমস্ত কেস চট করে সমাধান হয় না, সেখানে আমার মাথা ঘামাতে হয়। কিন্তু সত্যি বলতে পুলিশের চাকরি নিয়েছিলাম পুলিশের মতো করেই তো গোটা জীবনটা কাটাবো বলে। আমার মনে হয় তার আগের জীবনটাই আমার বেশ ভালো ছিল। তখনকারই একটা কথা হঠাৎ করে আমার মনে পড়ে গেল, তাই সে কথাটাই এখানে বলে রাখি। সেটা ছিল গ্রীষ্মকালের দুপুর। যে থানায় বসে আছি সে থানার আশেপাশে এলাকার মধ্যে ওই একটাই থানা রয়েছে। কনস্টেবল দুপুরবেলায় দরজার পাশে নিজের বসবার টুলটাতে চুপ করে বসে ঝিমোচ্ছিল, আর আমি এদিকে পুরনো একটা কেসের ফাইল নিয়ে নাড়াচাড়া করছি। এমন সময় একটি লোক এসে থানায় ঢুকলো। ফর্সা, লম্বা এবং পোশাক দেখে বেশ অর্থবান বলেই মনে হলো। আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে আমার সম্মতি নিয়ে চেয়ারে বসে বলল, नमस्ते, हमारा नाम मदन लाल আছে। हमारे বাঁচান দারোগা সাহেব, हमारे বাঁচান। আমার একটা ট্যাগ ঘড়ি চুরি হয়ে গেছে। আমি লোকটাকে আপাদমস্তক দেখে নিলাম। তার কথায় মাঝে মধ্যে হিন্দি টান রয়েছে, চেহারাটা দেখেও তেমনই মনে হয়। বললাম, ঘড়িটা কোথায় ছিল? আমার দোকানেই ছিল, স্টেশনের কাছে আমার দোকান। ওই কাঁসার থালা, বাসন, পেতলের জিনিসপত্র এ সমস্ত বিক্রি হয়। সেখানে ঘন্টাখানেক আগে পর্যন্ত আমার ট্যাগ ঘড়িটা আমার সঙ্গে ছিল। আমার দোকানে দুজন লোক আছে যারা কাজকর্ম করে। আমি হিসাবপত্র দেখছি, ট্যাগ ঘড়িটা আমার পাশেই ছিল। তারপর দোকানে দুজন লোক এলো। আমার লোকেরাই তাদের দেখাশোনা করছিল। আমি চুপ করে বসেছিলাম। এমন সময় একটা শরবতওয়ালা এলো। গরমের সময় বুঝতেই পারছেন, শরবতওয়ালা দেখে আমার না শরবত খেতে খুব মন করলো। ওকে ডেকে শরবত তৈরি করতে বললাম। তারপর আমি খেলাম। আমার দোকানের দুজন কাজের লোক, এমনকি যারা ওই জিনিসপত্র নিতে এসেছিল, তাদেরও দিলাম এই গরমের সময়। শরবত খাইয়ে তারপর টাকা পয়সা শরবতওয়ালাকে মিটিয়ে দিয়ে আমি আবার বসে আমার হিসাবপত্র করছিলাম। এমন সময় খেয়াল হলো, ওই সামনে হিসাবপত্রের খাতার পাশেই আমার ওই ট্যাগ ঘড়িটা রাখা ছিল। সেটা তখন আর সেখানে নেই। সঙ্গে সঙ্গে খোঁজ খবর করলাম। ওই সামনে রাখা বাক্স, টেবিলের পাশে, এখানে ওখানে কোথাও নেই। ততক্ষণে যে দুজন লোক আমার কাছে জিনিস কিনতে এসেছিল, তারা জিনিসপত্র কিনে চলে গেছে। আর একটা কথা মনে করে বলুন তো, যারা দুজন জিনিসপত্র কিনতে আপনার দোকানে এসেছিল, তারা কি আপনার কাছাকাছি এসেছিল? আর ট্যাগ ঘড়িটা আপনি ঠিক কোথায় রেখেছিলেন? ঘড়িটা আমার কাছেই ওই বাক্সের এক পাশে ছিল। তারা জিনিসপত্র কিনতে এসেছিল, টাকা দেওয়ার সময় আমার কাছে এসেছিল। তারপর টাকা দিয়ে চলে যাওয়ার পরে আমার ঘড়ির কথা মনে পড়েছিল, কিন্তু ততক্ষণে তো ওরা দুজন চলে গেছে। এদিকে আমার দোকানের দুজন লোক তো অনেকদিন ধরে কাজ করছে। তাদের মধ্যে কেউ ওই কাজটা করতে পারে বলে তো আমার মনে হয় না। ঘড়িটা যে ওখানেই ছিল সে ব্যাপারে তো আমি নিশ্চিত। দামি ঘড়ি, তাছাড়া আমার ভাই বাইরে ঘুরতে গিয়ে ওটা আমায় এনে দিয়েছিল। এখন সেই ঘড়ি যদি আমি খুঁজে না পাই, তাহলে কি হবে বলুন তো? বুঝতে পারলাম যে ব্যাপারটা বড় গম্ভীর। লোকটা ঘড়ি খুঁজে দেওয়ার জন্য আমাকে পুরস্কার দেওয়ার কথাও বলল। কনস্টেবল বলল, দারোগা বাবু মদনলাল বাবুজির পয়সা দেওয়ার মানুষ। তাছাড়া লোকটা ভালো। বাজার এলাকায় যাদের দোকান আছে
তাদের মধ্যে নাম করা মানুষ, তার ঘড়ি খুঁজে দেওয়াটা আমাদের উচিত। তার কথায় মদনলাল কিন্তু শান্ত হতে পারল না। সে আবার বাংলা ভাষায় কিন্তু হিন্দি টানে বলতে লাগলো, কি সব হয়ে গেল বলুন তো দারোগা সাহেব? আমার সাদের ঘড়িটা মাত্র 3 দিন হলো ওটা আমার কাছে এসেছে। আমি তার ঘড়িটার একটা বর্ণনা চাইলাম। তারপর সেটা লিখে ডায়েরি করে আমার কাছে রাখলাম। কনস্টেবলকে বলে আমি মদনলালের সঙ্গে বেরিয়ে গেলাম তার দোকানের উদ্দেশ্যে। পথে চলতে চলতে মদনলাল সেই ঘড়ি তার কাছে আসা, সেই ঘড়িটাকে সে কতটা পছন্দ করে, এসব ব্যাপারে ভালো করে কথা বলতে লাগলো। একসময় হাঁটতে হাঁটতে তার দোকানের কাছে গিয়ে পৌঁছে দেখি 2 জন লোক দোকানের দরজার সামনে টর্চ হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। সঙ্গে পুলিশ দেখে তারা সঙ্গে সঙ্গে ভেতরের দিকে ঢুকে পড়ল। আমি ভেতরে ঢুকে ওদের 2 জনকে কাছে ডাকলাম। তারপর জিজ্ঞাসাবাদ করতে লাগলাম। এক ঘড়িখানা আমি দেখেছি দারোগা সাহেব, বাক্সের পাশেই রাখা ছিল। মালিক যখন হিসেব করছিল তখনও তার পাশে ছিল। শরবতওয়ালা চলে যাওয়ার পর আমরা নিজেদের কাজ করছিলাম, তারপরে তো আর ঘড়িটা দেখিনি। মালিকের কথা শুনে জানতে পারলাম যে ঘড়িখানা হারাই গিয়েছে। তার মানে তুমি নিজেও ঘড়িটা দেখেছিলে? আচ্ছা, যখন শরবতওয়ালা এসেছিল তখন কি ঘড়িটা ওইখানেই ছিল? শরবতওয়ালা যখন এসেছিল তখন আমি একজনকে জিনিসপত্র দেখাচ্ছিলাম, তখন বাক্সের দিকে তাকায়নি। কিন্তু জিনিসপত্র দেখানোর পরে যখন লোকটাকে দাম মিটিয়ে নেওয়ার জন্য এখানে আনি, তখন দেখেছিলাম বাক্সের পাশে ঘড়িটা রয়েছে। তার মানে ততক্ষণে শরবতওয়ালা শরবত দিয়ে চলে গিয়েছে? না দারোগা সাহেব, তারপরেই তো শরবতওয়ালা এলো। তারপরে তো আমি এদিকে আসিনি, আমি ওইদিকে চলে গিয়েছিলাম। জিনিসপত্র দেখানোর পর সেগুলো গুছিয়ে রেখে আবারও এসে শরবত খেলাম, তখন আর ঘড়ির দিকে আমি তাকাইনি। শরবতওয়ালা যখন চলে যায় তখন ঘড়িটা ওই বাক্সের পাশে ছিল কি না, না সেটা আমি দেখিনি। তবে শরবতের দাম দেওয়ার জন্যে যখন আমি বাক্স খুলেছিলাম তখন ওই ঘড়িটাকে নামিয়ে পাশের টেবিলের উপর রেখেছিলাম। হ্যাঁ, এটা আমার মনে আছে। আর তুমি কি করছিলে? তুমি দেখেছিলে ঘড়িটাকে? আমার কাছে যে লোকটা এসেছিল সে অনেকগুলো জিনিসপত্র নিয়েছিল। শরবত আমি যখন খাই তখন ওখানেই বসেছিলাম। লোকটাও আমার সঙ্গে এখানেই বসেছিল, ওই যে ওইখানে। তাকে জিনিসপত্র দেখাচ্ছিলাম। সে লোকটাই তো সবার শেষে দোকান থেকে চলে যায়। আর যখন লোকটা দোকান থেকে চলে যায় তখনই দেখছি মালিক ঘড়ির কথা বলছে। তার মানে ঘড়িটা ওই 2 জনের মধ্যে কেউ একটা নিতে পারে এবং শরবতওয়ালাও নিয়ে থাকতে পারে। আচ্ছা, তোমরা এখানে কতদিন ধরে আছো? আমি এ দোকানে কাজ করি তাও প্রায় 4 বছর হলো। এ কাজ করে প্রায় 3 বছরের কাছাকাছি। আমাদের বাড়ি এখান থেকে বেরিয়েই পাশে যে পাড়াখানা রয়েছে ওইখানে। আমরা দারোগা সাহেব কিছু করিনি, সত্যি বলছি। আমরা তো দোকানেই রয়েছি। ঘড়ি যদি আমরা চুরি করি থাকি তাহলে সেটা রাখবো কোথায়, তাই না? এই সময়ের মধ্যে মদনলাল বাবু যখন থানায় গিয়েছে সেই সময়ের মধ্যে তোমরাও তো ঘড়িটা সরিয়ে ফেলতে পারো। ওরা 2 জন প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। গম্ভীর মুখে ওদের দিকে তাকিয়ে আমায় একপাশে ডেকে এনে বলল, ঘড়ি দোকান থেকে বার করার সুযোগ নেই। ওই দেখুন, ওই যে দোকানের উল্টো দিকে ওই লোকটাকে আমি সব কিছু বলে গিয়েছিলাম। আমি চলে যাওয়ার পর দোকান থেকে যদি ওরা কেউ বেরিয়ে যায় কিংবা দোকানে কেউ আসে তাহলে সেই ব্যাপারেও ভালো করে নজর রাখবে। যদি কিছু হতো তাহলে তো ও আমায় আগেই বলতো। দেখলাম উল্টো দিকের দোকানের বাইরে একটা লোক চেয়ারের উপর বসে রয়েছে। ওটা সোনার দোকান। বোধহয় তারই বাইরে পাহারাদারের হাতে একটা মস্ত লাঠি। আমি মুখ তুলে তাকাতে সে আমাকে সেলাম ঠুকল। তারপর সেখান থেকে বলল, দারোগা সাহেব, দোকান থেকে কেউ বাইরে যায়নি। বাইরে গেলে নিশ্চয়ই আমার নজরে পড়ত। ওদের সবার কথা শুনে এবার কিন্তু আমি দ্বন্দ্বে পড়লাম। ঘড়িটার দোকান থেকে কে বাইরে নিয়ে যেতে পারে? তাহলে সেই 2 জন লোক যারা এখানে জিনিস কিনতে এসেছিল, আর তার সঙ্গে সেই শরবতওয়ালা যে শরবত বিক্রি করতে এসেছিল। 2 জন লোককে খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু শরবতওয়ালা, তাকে তো সহজে খুঁজে পাওয়া যাবে না। মদনলাল নিজের বাক্সের কাছে এসে আমাকে দেখাতে লাগলো ঠিক কোথায় বসেছিল সে এবং কেমন সেই ট্যাগ ঘড়িটা ছিল,
হিসেব করে সবকিছুই দেখলাম। সেখান থেকে ঘড়িটা তুলে নিয়ে বের হতে গেলে দরজার কাছ পর্যন্ত পৌঁছতে হবে। সে অল্প সময়ের মধ্যে যে কেউই তাকে চুরি করতে দেখতে পারে, যদি না ট্যাগ ঘড়িটা সে কাপড়ের মধ্যে ভরে নিয়ে যায়। কিন্তু এমন অবস্থায় কাকেই বা জেরা করব? মদনলালকে বললাম, শরবতওয়ালা তার মানে তোমার বাক্সের একদম কাছে আসেনি, শুধু টাকা নেওয়ার সময় সে এসেছিল, তাই তো? কিন্তু ওই অল্প সময়ের মধ্যে তার পক্ষে ঘড়িটা তুলে নেওয়া কিংবা সেটা দেখাও তো সম্ভব নয়। কিন্তু বাকি দুজন তোমার বাক্সের কাছে যখন বসেছিল, তুমি জিনিসপত্রের বিল তৈরি করেছ, তারপর টাকা পয়সা বুঝে নিয়েছ। তাদের কাছে সময় বেশি ছিল। ওই দুজনকে নিশ্চয়ই তুমি চেনো। ওই দুজন মাঝে মাঝেই তো আমার কাছে জিনিসপত্র কিনতে আসে। বাসনপত্র আমি যেমন বিক্রি করি, তেমন পুরানো জিনিসপত্রও কিনি। তারপর সেগুলো মেজে ঘষে আবার বিক্রি করার চেষ্টা করি। এই হলো আমার ব্যবসা। এরা দুজন আমার কাছে মাঝে মাঝে আসে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে হরনাথ চক্রবর্তী, আর অন্যজনের নাম সত্যেন্দ্রনাথ রায়। একটা কাজ করো, এদের দুজনের নাম, ঠিকানা, সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। এদের সঙ্গে একবার কথা বলে দেখি। তোমার সেই ঘড়ি যদি এরা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত কোনোভাবে নিয়ে গিয়ে থাকে, তাহলে এদের কাছ থেকে খুঁজে বার করা যায় কিনা। আমি সেখান থেকে গিয়ে পৌঁছলাম হরনাথ চক্রবর্তীর বাড়ি। স্টেশন থেকে হরনাথ চক্রবর্তীর বাড়ি খুব বেশি দূরে নয়। তার বাড়িতে গিয়ে আমার পরিচয় দিতেই হরনাথ চক্রবর্তী আমাকে তার বাড়িতে বসতে দিল। জলপান করবার পর বললাম, দেখুন হরনাথবাবু, আপনি সকালে মোহনলালের দোকানে গিয়েছিলেন? তা গিয়েছিলাম, কিন্তু কেন বলুন তো? দেখুন, আপনি যখন ওখান থেকে চলে আসেন তার কিছুক্ষণ পরেই মদনলাল থানায় গিয়ে উপস্থিত হয়। আসলে মদনলালের কাছে একটা ট্যাগ ঘড়ি চুরি হয়েছে। ঘড়িটা সোনার। সেই কারণেই মদনলাল থানায় একটা ডায়েরি করেছে। সে ব্যাপারে তদন্ত করার জন্যই আমি এসেছি। সর্বনাশ! সোনার ঘড়িটা? হ্যাঁ, মনে হয় দেখেছিলাম। তার বাক্সের কাছে যখন টাকা দিতে গেলাম, তখন সেই ঘড়িটা একবার দেখেছি, কিন্তু তারপরে তো আর দেখিনি। একবার দেখেছেন, তারপরে দেখেননি? মানে ওখান থেকে বেরিয়ে আসার আগে আপনি দুবার ওই ঘড়িটার দিকে তাকিয়েছিলেন? প্রথমে গিয়ে জিনিসপত্র নেওয়ার জন্য দেখছিলাম। আসলে আমার একটা বাড়িতে নিমন্ত্রণও আছে। সেখানে তো কাঁসা পিতলের জিনিসপত্র না দিলেই হয় না, তাই গিন্নির কথায় গিয়েছিলাম। আপনি যখন তার বাক্সের কাছে গিয়ে টাকা দিয়েছিলেন তখন সেটা দেখেছিলেন, কিন্তু আর একবার বললেন সেটা দেখেননি। সেটা কখন? টাকা দিয়ে যখন সেখান থেকে চলে আসবো, এমন সময় সেখানে এসে ঢুকলো এক শরবতওয়ালা। ওদের দুজন কাজের লোকের মধ্যে একজনই তাকে ডেকে এনেছিল, মনে হয়। কারণ সেই শরবতের কথা প্রথম বলেছিল মদনলালকে। তারপর মদনলাল বলল আমাকে বসে যেতে, শরবত খেয়ে তারপর যেতে। মদনলালের সঙ্গে আমার পরিচয় তো আর আজকের নয়। তারপর সামনে বসে শরবত খাই। শরবত খেয়ে উঠে আসার সময় মনে হয় ঘড়িটা আমি দেখিনি। না, সেটা তো মনে পড়ছে না ঠিকঠাক। আরেকজন ছিল দোকানে আপনার সঙ্গে, সত্যেন্দ্রনাথ রায়। তিনি অনেক জিনিসপত্র কেনাকাটা করেছিলেন। তার ব্যাপারে কিছু বলতে পারেন? মানে ওই বাক্সের কাছে এসেছিল এমন কিছু? হরনাথ চক্রবর্তী কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, সত্যেন্দ্রনাথ বাবুকে আমি চিনি। তিনি বাক্সের কাছে বোধহয় টাকা দেওয়ার সময় একবারই গিয়েছিলেন, না আর একবার এসেছিলেন। কি যেন একটা কথা বলছিলেন। তারপর তখন আমি জিনিসটা দেখছি, ঠিক আছে, কিন্তু সত্যেন্দ্রনাথ বাবু আমার চেয়ে বেশি সময় ওখানে ছিলেন। আমি চলে আসার পরও তিনি সেখানে ছিলেন। আর যখন আমি শরবত খাই, তখন আমি আর মদনলাল তার বাক্সের কাছে বসেই শরবতটা খাচ্ছিলাম, কিন্তু বাকিরা তো ছিল দোকানের অন্যান্য জায়গায়। আর এই শরবতওয়ালার ব্যাপারটা? হরনাথ চক্রবর্তী আবার কি যেন ভাবে, কিন্তু ভালো করে কিছু বলতে পারে না। তারপর যেন অনেকক্ষণ ভেবে নিয়েই বলে, শরবতওয়ালার কথাটা ঠিক বলতে পারবো না, তবে আমি তাড়াহুড়োয় ছিলাম, তাই তাড়াতাড়ি শরবত খেয়ে বেরিয়ে পড়ে।
তবে একটা কথা আপনাকে বলতে পারি, বাক্সের ওপর যেমন ঘড়িটা রাখা ছিল, সেখান থেকে ঘড়িটা সরিয়ে অন্য কোথাও একটা রেখেছিল মদনলাল। হ্যাঁ হ্যাঁ। চক্রবর্তীর বাড়ি থেকে বেরোবার সময় বুঝতে পারলাম ওই সোনার ট্যাগ ঘড়িটা হরনাথ চক্রবর্তী কথা অনুযায়ী ওই ঘর থেকে হয়তো আগেই নিরুদ্দেশ হয়েছে, হয় তিনি যখন বেরিয়েছেন, আর না হলে তার পরে অন্য কোথাও থেকে। কিন্তু বাক্সের ওপর সেটা ছিল না। সত্যেন্দ্রনাথ রায়ের বাড়িটা হরনাথ চক্রবর্তীর বাড়ির মতো নয়, তিনি বেশ ধনী। সরাসরি তাকে গিয়ে সোনার ট্যাগ ঘড়ির কথা জিজ্ঞাসা করা বলে উচিত হবে না, তাই অন্য কোনো কথা বলা যেতে পারে। সত্যেন্দ্রনাথবাবু একা মানুষ, কিছু ব্যবসাপত্র করেন। তা অনেকক্ষণ কথাবার্তার পর তিনি বললেন, দেখুন, আপনি যে কেন এসেছেন সে ব্যাপারে আমি খুব ভালোভাবেই জানি। আসলে আপনার আসার আগে খবরটা আমি পেয়েছি। আপনি খবর পেয়েছেন? কিন্তু মানে আপনি কি করে? দেখুন, আমি যখন দোকানে ছিলাম তখন মদনলাল তার সোনার ট্যাগ ঘড়ি হারাবার কথা বলেছিল। আমি কিছুক্ষণ ছিলাম, আমি থানায় যাওয়ার কথা বললাম। তারপর এত দামি একটা ঘড়ি হঠাৎ করে হারিয়েছে, তাই থানায় গিয়ে পুলিশকে জানালে যদি কিছু হতে পারে। আপনি চলে আসার পরেই তার মানে মদনলাল বাবু থানায় গিয়েছিলেন? আচ্ছা, আপনার কিছু সন্দেহ হয়েছিল? দেখুন, সোনার ঘড়িটা কিন্তু ওই সময় ঘরেই ছিল। তারপর ওখান থেকে চুরি হয়ে যাওয়া, মানে ওখানে যারা এসেছিল তাদের মধ্যেই কেউ একজন। সত্যেন্দ্রনাথ হাসলেন। দেখুন, আমি জানি আপনি সবাইকে সন্দেহ করছেন, এটাই স্বাভাবিক। তবে ওখান থেকে আসার আগে আমি বারবার করে মদনলালকে বলেছিলাম আমায় পরীক্ষা করে নিতে। আমার কাছে কোথাও সেই ঘড়ি আছে নাকি না বুঝতেই পারছেন। তাছাড়া মদনলালের সামনে যখন আমি গিয়ে বসেছিলাম তখন কিন্তু তার বাক্সের ওপর, এমনকি টেবিলের ওপরে সেই ঘড়ি ছিল না। তার মানে আপনি বলতে চাইছেন ঘড়িটা চুরি তার আগেই হয়ে গেছে। আচ্ছা, ওই হরনাথ চক্রবর্তী যখন দোকান থেকে বেরিয়েছিলেন তখন তো আপনি সেখানে ছিলেন। হরনাথ চক্রবর্তী আমার অনেকক্ষণ আগেই দোকান থেকে বেরিয়ে গেছিলেন। মনে হয় ওই শরবতওয়ালা বেরিয়ে যাওয়ার পরেই হরনাথ চক্রবর্তী বেরিয়ে যান, এবং তারপরেই না, হরনাথ চক্রবর্তী আগে বেরিয়ে যান, শরবত খেয়েই বেরিয়ে যান। তারপরে মদনলাল টাকা মিটিয়েছিল শরবতওয়ালাকে। তারপরেই আমি গিয়ে জিনিসপত্রের বিল তৈরি করাই এবং বেরোবার সময় জানতে পারি ঘড়িটা পাওয়া যাচ্ছে না। আমি কিছুক্ষণ দাঁড়াইও সেখানে, দুজন লোক ভালো করে সব কিছু দেখে, কিন্তু ঘড়িটা কোথাও পাওয়া যায় না। মদনলাল হতাশ হয়ে পড়ে। শুধু সোনার ঘড়ি বলে নয়, ঘড়িটা তার ভাই আর তার জন্য উপহার এনে দিয়েছিল, তো বুঝতেই পারছেন। আপনি বলছেন শরবতওয়ালার আগেই হরনাথবাবু বেরিয়েছে, কিন্তু হরনাথবাবু বলছিলেন শরবতওয়ালা আগে টাকা নিয়ে চলে যায়, তারপরেই সেখান থেকে উনি বেরিয়েছিলেন। দেখুন, বয়স হয়েছে, সব কিছুতে ঠিকঠাক মনে থাকে না, মানে ঠিক মাথায় থাকে না, তো সে কথা আমি আর বলি না। তাছাড়া আমার চশমা ব্যবহার করতে হয়, চশমা ছাড়া ভালো করে কোনো কিছু দেখতেও পাই না। তবুও যতটা মনে আছে, ওই শরবতওয়ালা আর হরনাথ চক্রবর্তী আগে পরে কোনো একটা সময় বেরিয়ে যায়, তারপরেই মদনলালের খেয়াল হয় ঘড়ির কথা। কিন্তু আপনার কি মনে হচ্ছে? দেখুন, আপনি অভিজ্ঞ একজন মানুষ, সন্দেহ করতে হলে সবাইকেই করতে হয়, সে কথা আপনি ভালোভাবেই জানেন। আর সেই সন্দেহের তালিকায় মদনলালের দোকানের দুজন লোককেও রেখেছি, কিন্তু ওরা তো ওখান থেকে বাইরে যায়নি, তাই তাদের পক্ষে চুরি করাটা সহজ ব্যাপার নয়। কিন্তু তাহলে সোনার সেই ঘড়িটা চুরি হলো কি করে? সত্যেন্দ্রনাথ অনেকক্ষণ ভাবলেন, তারপর বললেন, আমার কিন্তু একটা কথাই মনে হচ্ছে দারোগাবাবু, ওই যে শরবতওয়ালা, ওই শরবতওয়ালাকে কিন্তু আমি ওই পথে এর আগে কখনো দেখিনি। সত্যি বলতে মাঝে মাঝে আমি ওই পথে যাই, এবং মাঝে মাঝেই আমাকে যেমন মদনলালের দোকানে যেতে হয়, তেমন আশেপাশে স্টেশনের কাছে বাজারেও যেতে হয়। ওকে কিন্তু ওইখানে আমি এই প্রথমবার দেখছি, বা বলা ভালো দেখেছি। শরবতওয়ালাকে যে আমিও সন্দেহ করছিলাম না সে কথা সত্যি নয়, কিন্তু সমস্যা হলো একজন শরবতওয়ালা হঠাৎ করে কিভাবেই বা জানতে পারবে যে ওই ঘড়িটা সোনার ছিল আর ওইখানেই ছিল? তাছাড়া আরও কয়েকটা খটকার জায়গা ছিল, এ কথাটা আমি নিজে বলিনি। সত্যেন্দ্রনাথ রায়ের পক্ষের কথাটা শুনে বললাম, আপনি কথাটা যখন বলছেন তখন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ কিনা জানি না, তবে শরবতওয়ালার পক্ষে কিন্তু সবচেয়ে বেশি একটা অ্যালিবাই রয়েছে। কি সেই আলিবাই? শরবতওয়ালা কিন্তু দোকানের ভেতরে ঢোকেনি, এমনকি শরবত দেওয়ার সময়ও সে সমস্ত কিছু করেছে দোকানের বাইরে থেকে। আর দোকানের বাইরে দরজার কাছ থেকে দোকানের এক পাশে বাক্সটা ঠিক ভালোভাবে দেখা যায়।
আপনি হয়তো দেখেছেন ঘরের সামনের দিকে একটা কাঁচের মতো জায়গা রয়েছে, বাকি অংশটা ফাঁকা। ওখান থেকে নিশ্চয়ই দেখা যায় বাক্সের পাশে কেউ বসে আছে এবং তার সঙ্গে বাক্সের উপরে রাখা সোনার টেবিল ঘড়িটা পর্যন্ত দেখা যায়। কিন্তু সমস্যা হলো শরবতওয়ালা দোকানে ঢোকেননি। সত্যেন্দ্রনাথ আরও অনেক কিছুই বললেন। অনুমানের কথা বুঝতে পারলাম। সত্যেন্দ্রনাথ রায় এবং হারাধন চক্রবর্তী ওই সোনার ট্যাগঘড়িটা যদি চুরিও করে থাকে, তাদের কাছ থেকে সেটা উদ্ধার করা মুশকিল। আমি বড়বাবুকে এ নিয়ে বলতেই পারি, কিন্তু এক্ষেত্রে ওদের ঘর থেকে যদি ঘড়ি না বেরোয়, তাহলে সমস্যায় পড়তে হবে আমাকে এবং মদনলালকে। অথচ মদনলাল নিজেও তাদের বিরুদ্ধে সরাসরি পুলিশি কোনো অ্যাকশন নিতে রাজি নয়। সে শুধুমাত্র তার ঘড়িটা ফেরত চায়। যদি কেউ চুরি করেও থাকে, তা নিয়ে তার মাথা ব্যথা নেই। মদনলালের দোকানে ফিরে এসে আবার সবাইকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হলো। মদনলাল চুন মুখে বসে বলল, ওদের মধ্যে কেউ চুরি করেনি দারোগা বাবু। একমাত্র বাইরের লোক বলতে ছিল সেই শরবতওয়ালা, কিন্তু শরবতওয়ালা দোকানের মধ্যে ঢোকেনি। শরবত বাইরে থেকে নিয়ে এসেছে মাধব, এমনকি যাওয়ার সময় তাকে টাকাও দিয়ে এসেছে মাধব। আমি মাধবের দিকে তাকালাম। দুজনের মুখ ভয় শুকিয়ে আছে। এরা এত ভয় পেয়েছে যে এরা জিনিসটা চুরি করতে পারে বলে তো আমার মনে হচ্ছিল না, কিন্তু চুরি তো হয়েছে। ঘরের ভেতর থেকে সোনার ট্যাগ ঘড়ি তো আর এমনি এমনি হাওয়ায় উড়ে যায় না। মদনলালকে আলাদা ডেকে বললাম, আজকের মতো দোকানটা বন্ধ করে বাড়ি ফিরে যাও। দোকান খোলা রেখেও আজ কোনো লাভ নেই। তোমার মন মেজাজ কোনোটাই তো ভালো নেই, ব্যবসা করতে পারবে না। তার চেয়ে বাড়ি ফিরে যাও। তোমার কাজের লোক দুজনকে ছুটি দিয়ে দাও, তারপরে আমি ওই শরবতওয়ালার খোঁজ করতে শুরু করি। মদনলাল আমার কথায় রাজি হলো। দোকান বন্ধ করে কাজের লোক দুজনকে সেদিনের মতো পাওনা বুঝিয়ে দিয়ে ছেড়ে দিল। আমি মদনলালের সঙ্গে গেলাম। তারপর তার কাছ থেকে মাধব এবং আরেকজন যে কাজের লোক রয়েছে নিতাই, এই দুজনের বাড়ির ঠিকানা জোগাড় করে ফেললাম। একবার মনে হলো থানায় গিয়ে দলবল নিয়ে তারপর আসি, এবং তারপর মনে করলাম তাতে দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা অদ্ভুত খটকা আমার মাথায় এসেছে, সেইটা খুঁজে বার করা দরকার। মদনলাল চলে যাওয়ার পরে আমি বাজারের উল্টো দিকে সেই লোকটার দোকানের ওপর পাহারায় রেখেছিল, সেই লোকটার কাছে, অর্থাৎ সেই দারোয়ানটার কাছে গিয়ে দাঁড়ালাম। দারোগা সাহেব, মদনলালবাবু যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল নজর রাখতে। আমি কিন্তু নজর রেখেছিলাম। দোকানের সামনে কেউ আসেনি। ওই দোকানের লোকজন দোকান থেকে বাইরেও যায়নি। শুধু মাঝে মধ্যে দোকানের সামনে এসে ওরা এদিক ওদিক দেখছিল। কাউকে তোমার সন্দেহ হয়েছে? ওদের মধ্যে থেকে কেউ কি কাজটা করতে পারে? যদিও ওরা 3-4 বছর ধরে ওই দোকানে কাজ করছে, তবু এমন সুযোগ কেউই ছাড়বে না দারোগা সাহেব। কিন্তু ওরা দোকান থেকে সত্যিই বাইরে যায়নি। তাহলে ওরা জিনিসটা লুকোবে কোথায়? দোকানের মধ্যে আপনি ভালো করেই দেখেছেন, আর মদনলালবাবুও ভালো করেই দেখেছে। তারপরেও তো দোকানের মধ্যে জিনিসটা নেই। যে শরবতওয়ালা সকালে ওই দোকানে এসেছিল, সেই শরবতওয়ালাকে তুমি আগে কখনো দেখেছ? ও কথাটা আমিও ভাবছিলাম বাবু। শরবতওয়ালাকে এর আগে আমি দেখিনি। আর সকালে দেখলাম বাজারের পথে শরবত বিক্রি করতে করতে ওই দোকানের কাছে গিয়েও শরবত বিক্রি করলো। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আবার স্টেশনের দিকে চলে গেল। তার মুখটা কিন্তু আমার ভালো করে মনে নেই। মদনলাল বাবুর যে অবস্থা দেখছি, তিনি ঘড়িটাকে প্রচণ্ড ভালোবাসতেন। ওই ঘড়ি হারিয়ে যাওয়ায় তিনি মনে মনে ভীষণই ভেঙে পড়েছেন। তিনি কাউকে সরাসরিভাবে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে কোনো কিছু করতে চান না। আপনি জানেন না দারোগা সাহেব, মদনলাল বাবু বড় ভালো মানুষ। তিনি কাউকে আঘাত করতে পারেন না। তিনি কারোর ওপর সন্দেহ হলেও সে কথা নিজে মুখেও বলতে পারবেন না। কিন্তু সেইভাবে তো অপরাধী ধরা পড়বে না, তাই না? অপরাধীকে ধরতে গেলে একটু শক্ত তো হতেই হবে। এখন আমি আর কি করি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? শরবতওয়ালা ছাড়া আর কাউকেই সন্দেহ করার মতো কিছুই নেই। কিন্তু শরবতওয়ালা জানবে কি করে যে ঠিক ওই বাক্সের ওপরেই ওই সোনার ঘড়িটা থাকবে এবং সেইটা ওই সময় সেখান থেকে নেওয়া যাবে? আর সবচেয়ে বড় কথা হলো, শরবতওয়ালা লোকটা দোকানের মধ্যে ঢোকেনি। তা ঢোকেনি, কিন্তু মাধব তো শরবতওয়ালাকে ডেকে নিয়ে গিয়েছিল দোকানে। আর তাছাড়া আমিও দূর থেকে দেখেছি। মনে হয় মাধব নিজেই টাকা নিয়ে ওই শরবতওয়ালাকে দিয়েছিল। এই কথায় একটা অদ্ভুত রাস্তা আমার চোখের সামনে খুলে গেল। আমি বললাম, তুমি ঠিক দেখেছ? মাধব শরবতওয়ালাকে নিয়ে গিয়েছিল ওই দোকানের কাছে
আর মাধবী টাকাটা দিয়েছিল? হ্যাঁ, শরবতওয়ালা তখন আমাদের দোকানের কাছেই ছিল। মাধব বাইরে বেরিয়ে শরবতওয়ালাকে ডাকলো। তারপর শরবতওয়ালার দোকানের কাছে গিয়ে শরবত তৈরি করতে লাগলো। মাধব শরবত নিয়ে ভেতরে গেল আর তারপরে গ্লাসগুলো ফেরত দিয়ে দিল, আবার তার সঙ্গে টাকাও দিয়ে গেল। ওই দোকানে দুজন ছিল, হরনাথ চক্রবর্তী আর সত্যেন্দ্রনাথ রায়। ওই দুজনকে তুমি বাইরে বেরোতে দেখেছ? প্রথমজন যখন বাইরে বেরিয়ে যায় তখন শরবতওয়ালা সবেমাত্র চলে গেছে। দ্বিতীয়জন অনেক পরে বেরিয়েছিল, আর তখনই তো আমার কাছে এসে মদনলালবাবু নজর রাখতে বলে চলে গেল। আচ্ছা, শরবতওয়ালা আগে গিয়েছিল নাকি হরনাথবাবু আগে গিয়েছিল? দারোয়ান ভালো করে মনে করতে পারল না, এলোমেলোভাবে কয়েকটা কথা বলে জানালো। কিছু তো বলতে পারি না দারোগাবাবু, তবে কেউ একজন আগে এসেছিল আর কেউ একজন পরে গিয়েছিল, যেটাই মনে হচ্ছে। দারোয়ানকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে সোজা থানায় এসে পৌঁছলাম প্রথম। তারপর সেখান থেকে দুজন কনস্টেবলকে নিয়ে মদনলালের দেওয়ার ঠিকানা মতো প্রথমে নিমাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছলাম। কনস্টেবল সাদা পোশাকের পুলিশের বাড়িতে গিয়ে আশেপাশের ওপর নজর রেখে এবং পরীক্ষা করে তেমন কিছু না পেয়েই ফিরে এলো। তারপর আমরা সেখান থেকে সোজা চলে গেলাম মাধবের বাড়িতে। মাধবের বাড়ি একটু দূরে, নিমাইয়েরই পাড়াতে। মাধবের বাড়িতে গিয়ে কনস্টেবলকে পাঠানো হলো। কনস্টেবল এসে বলল, দারোগা বাবু, আপনি ঠিক বলেছেন। ঘরের ভেতর মাধবের সঙ্গে আরো কেউ আছে, আস্তে আস্তে কথা বলছে। কি করব বলুন তো, এখনই ঢুকে পড়বো? না, কোনো প্রয়োজন নেই। এখন আমরা অপেক্ষা করব। ওরা বোধহয় আন্দাজ করতে পারবে না যে পুলিশ ওদের পেছন পেছন এখান পর্যন্ত এসে পড়েছে। ওদেরকে একটু সময় দাও, তারপরে দেখাই যাক কি হয়। আমি আর দুজন কনস্টেবল মিলে মাধবের বাড়ি থেকে বেরোবার রাস্তার একপাশে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পেরিয়ে প্রায় বিকেল হয়ে এসেছে। তারপর সন্ধে নামল। কনস্টেবল অধৈর্য হয়ে পড়েছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। অন্ধকার হওয়ার জন্য অপেক্ষা করলাম। সন্ধ্যা নামার একটু পরে প্রথমে মাধবকে বাইরে বের হতে দেখা গেল। তারপর মাধবের থেকে একটু পেছনে বেরিয়ে এলো আরও আরেকজন, তার সঙ্গে একটা ঝোলা মতো ব্যাগ। দুজন একটু পর পর বেরোলো এবং তারপর সমান দূরত্ব রেখে স্টেশনের দিকে রওনা দিল। আমি দুজন কনস্টেবলকে তাদের থেকে বেশ দূরত্ব রেখে তারপর অনুসরণ করতে বলে আমিও পেছন পেছন এলাম ওদের। একটা ট্রেন সবেমাত্র ঢুকতে শুরু করেছে। মাধব হাতের ইশারা করতেই পেছন থেকে আসা সেই ট্রেনের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তারপর ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আশেপাশে লোকজনের ভিড়। হঠাৎ করে যেন ভিড়ের মধ্যে মাধব আর সেই লোকটাকে হারিয়ে ফেললাম। মনে মনে একটু বিরক্ত হয়ে বললাম, এতটা কাছে এসেও যদি এইভাবে হারিয়ে যায় তাহলে আর কি করে হবে। ততক্ষণে দেখতে পেলাম কনস্টেবলদের। ওদের দুজনকে হাতের ইশারায় ওদেরকে খুঁজে বার করতে বললাম। কনস্টেবলরা সাধারণ পোশাকে রয়েছে, তাই তারা চট করে খুঁজে বার করতে পারবে। ওরাও খুঁজে বেড়াচ্ছে আর আমিও খুঁজে বেড়াচ্ছি। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। লোকজন প্রায় অনেকেই উঠে পড়েছে। ট্রেনের ঘন্টা বাজিয়ে চলতে শুরু করবে, ঠিক এমন সময় কনস্টেবল বলে উঠল, দারোগা বাবু, ওই যে। তার চিৎকার শুনেই বোধহয় মাধব আর তার সঙ্গে থাকা তার বয়সের একটি ছেলে আমার দিকে তাকালো, আর তারপরে আমাকে দেখতে পেয়ে দ্রুত উঠতে গেল গাড়ির দিকে। ততক্ষণে অন্য একজন কনস্টেবল মাধবের কাছাকাছি ছিল। মাধব আমাদেরকে দেখতে পেয়ে রুদ্ধশ্বাসে পেছনের দিকে ছুটে গেল, কিন্তু কনস্টেবলকে তার পেছনে যেতে বলে আমি সামনে এগিয়ে এলাম। এদিকে ততক্ষণে সামনের লোকটি গাড়িতে উঠে পড়েছে। গাড়ির ঘন্টা বাজিয়ে চলতে শুরু করেছে। আর একটু হলেই তাকে হারিয়ে ফেলতাম। তার আগে আমিও এক লাফে উঠে পড়লাম গাড়ির ভেতরে, আর তারপর লোকটাকে কোনো মতে ধরে ফেললাম। এতক্ষণে গাড়ি আবার দাঁড়িয়েছে প্ল্যাটফর্মের শেষের দিকে এসে, এক্ষুনি চলতে শুরু করবে। তার কাঁধের কাছটা চেপে ধরে বললাম, শরবতওয়ালা সেজে খুব বুদ্ধি করেই মদনলাল বাবুর সোনার ট্যাগ ঘড়িটাকে আরেকটু হলেই চুরি করে ফেলছিলে, তাই না? কি সব বলছেন দারোগা বাবু? আমি তো এইসব ব্যাপারে কোনো কিছু জানি না। আপনি কি বলছেন? কি জানিস কি জানিস না সে কথাটা পরেই জানা যাবে। তুই আর তোর ওই ঝুলি এখন পুলিশের জিম্মায়, নেমে আয়। ততক্ষণে আরেকজন কনস্টেবলও মাধবকে ধরতে পেরেছে। তাকেও আনা হয়েছে প্ল্যাটফর্মের কাছে। এদিকে আশেপাশের লোকজন বেশ কিছু জড়ো হয়েছে দেখে আমরা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে ওদের নিয়ে থানায় এসে পৌঁছলাম। আসার আগে একজন কনস্টেবলকে দিয়ে খবর দেওয়া হয়েছিল মদনলালকে। শরবতওয়ালা বলল, ভুল ভাবছেন, আপনি ভুল ভাবছেন। আমি কিছু করিনি। আমার শুধু শুধু কেন ধরছেন? আমি তো প্ল্যাটফর্মে এসেছিলাম হাওয়া খেতে। হাওয়া খেতে এসেছিলি না কি খেতে এসেছিলি তা একটু পরেই জানা যাবে।
আগে মদনলাল আসুক, তারপর। কি হয়েছে দারোগা সাহেব? হ্যাঁ, আপনি নাকি আমায় ডেকে পাঠিয়েছেন? আরে মাধব এইখানে কি করছে? আর মাধবের সঙ্গে ওই লোকটা কে আছে? চিনতে পারছেন না? চিনতে না পারাটাই স্বাভাবিক। আপনি তো ওকে দেখেননি। ওকে তো একমাত্র দেখেছিল মাধব, এবং বাইরে দাঁড়িয়ে থাকা সেই দারোয়ানও দেখেছিল একটু সময়ের জন্যই। কিন্তু অতটুকু সময়ের জন্য অতটা দূর থেকে কাউকে দেখে তার মুখ সহজে মনে রাখা যায় না। তবে আশা করি সে সাক্ষী দেবে। কিন্তু আমি করেছি কি? আমি তো আমার বাড়িতে ফিরে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার এখানে ধরে আনলেন। কি দরকারে দারোগা সাহেব? ওই পুটলিটা এখানে নিয়ে এসো, খুলে বার করো এখানে, তাহলেই সব সত্যি বার হয়ে যাবে। পুটলির কথা শুনে মাধব আর সেই লোকটার মুখ কেমন যেন হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম যে ঠিক জায়গাতেই পৌঁছে গেছি। যদিও ব্যাপারটা অনুমানই করেছিলাম, একটা খটকা আমারও লেগেছিল। এখন যদি পুটলি থেকে সেই সোনার কড়ি না বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমার সমস্ত চিন্তাভাবনা ভুল প্রমাণিত হবে। পুটলিটা উবুর করে দিলে কনস্টেবল কিছু পয়সা, একটা দেশলাই, বিড়ির প্যাকেট, আরও কয়েকটা সাধারণ জিনিস বেরিয়ে এলো। কিন্তু সেই সোনার ট্যাগ ঘড়িটা কোথায়? আগেই তো বলেছি আপনি ভুল করছে দারোগাবাবু। আমার সঙ্গে ওর কোনো রকম কোনো সম্পর্কই না। আমি ওকে এখানে আসতে বলিনি। আমি তো প্রায় হতভম্ব হয়ে গেছি। আমি নিশ্চিত ছিলাম যে পুটলির ভেতর থেকে ট্যাগ ঘড়িটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে অবাক হয়ে ওদের তিনজনের মুখের দিকে তাকাচ্ছি, হঠাৎ মনে হলো মাধবের মুখে যেন সামান্য হাসি। সঙ্গে সঙ্গে মাথার ভেতর আগুন জ্বলে উঠল। ফট করে এগিয়ে গিয়ে মাধবের জামার কলার গাছটা ধরে তাকে উপরে তুলতেই তার জামার এক প্রান্তে বোধহয় ছিল কোমরে গোজা আরও একটি পুটুলি। সেটি বেরিয়ে পড়ল। সেটি মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গেই ঢং করে শব্দ হলো। কনস্টেবল এসে সেটা হাতে তুলে খুলতেই তার চোখ মুখে একটা ফুটে উঠল হাসি। কনস্টেবল বলল যে, দারোগাবাবু, আপনি যার জন্য এত কিছু করলেন, এই দেখুন সেই মাধবের গড়িটা ওর কাছেই ছিল। মদনলাল বলল, তার মানে মাধব চুরি করেছে? শয়তান! দুধ কোলা দিয়ে আমি কাল সাপ পুষছিলাম। হ্যাঁ, আমি তোদের এত টাকা পয়সা দিতাম, এত সাহায্য করতাম, তারপরেও? আপনি যতই যাই করে থাকুন না কেন, সুযোগ পেলে অপরাধীর অপরাধ প্রবণতা যে মাথাচাড়া দেবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমায় ধরছেন কেন? আমি তো কিছুই করিনি। আমি তোকে চিনিই না। তোমায় কেন ধরেছি সেটা এক্ষুনি বুঝতে পারবে। তুমি তো আজ সকালে শরবত বিক্রি করতে স্টেশনের কাছে বাজারে এসেছিলে, তাই না? মুহূর্তের জন্য থমকে গেল লোকটা। তারপর কিছু একটা বলতে যাবে, তার আগে আরও এক কনস্টেবল সেই দারোয়ানকে নিয়ে থানায় এসে ঢুকলো। আর ভেতরে ঢুকেই শরবতওয়ালাকে চিনতে পেরে বলল, আসল আসল ব্যাপারটা যে কি হয়েছে কিছু তো আমি বুঝতে পারছি না দারোগা বাবু। আপনি যদি একটু খুলে সব বলেন তাহলে আমার না বুঝতে সুবিধে হয়। তাহলে ঘড়িটা কে চুরি করেছিল? মাধব তো। কিন্তু মাধব দোকান থেকে বাইরে বেরোলো কখন? সবটাই আমার অনুমান। হয়তো তেমনটাই হয়েছে, আবার হয়তো তেমনটা হয়নি। আমি আমার মতন করেই প্রথম থেকে বলি। আপনি সোনার ওই ঘড়িটা দোকান নিয়ে আসেন, এবং সব সময় ঘড়িটা থাকতো আপনার বাক্সের ওপরে। টাকা দেওয়ার সময় বাক্সের ওপর থেকে ঘড়িটা তুলে আপনি রাখতেন টেবিলের ওপরে। টেবিলটা ছিল আপনার বাঁ দিকে। আপনি কাজ করার সময় আপনার চোখ বাঁ দিকে চট করে পড়তো না। কাজ শেষ করে বাক্স টাক্স বন্ধ করে তারপরে আপনি ওই টেবিল থেকে ঘড়িটা নামিয়ে আবার বাক্সের ওপরেই রাখতেন। কথাটা আপনি নিজেই আমায় বলেছেন। এই কথা মাধব এবং নিমাই দুজনে খুব ভালো করেই জানত। নিমাই আপনার কাছে কাজ করছে প্রায় 4 বছর হলো, মাধব আপনার কাছে কাজ করছে প্রায় 3 বছর। কিন্তু এর মধ্যেই মাঝে মাঝে মাধব কাজ ছেড়ে অন্য কোথাও চলে যায়, আবার সেখান থেকে ফিরে আসে। সে কথা আপনি আমাকে পরে জানিয়েছিলেন। এদিকে আমার হাতে সময় কম। আমি বেশ বুঝতে পারছিলাম যে জিনিসটা আজকেই চুরি হয়েছে, কিন্তু আজ সন্ধ্যের মধ্যেই এলাকা থেকে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিমাই সাংসারিক মানুষ। তার বাড়িতে আমি খোঁজ করে দেখেছি, তার ছেলে বউ সকলেই আছে। নিমাই এমন কাজ করবে বলেও আমার মনে হয়নি। এদিকে মাধব তো ভবঘুরে। প্রথমে আমার সন্দেহ হয় হরনাথ চক্রবর্তী এবং সত্যেন্দ্রনাথ রায়, এই দুজনের উপরই। কিন্তু দুজনেই ভদ্রলোক, তারা এমন কাজ করতে পারেন না। তাছাড়া তাদের কাছে এমন সুযোগ ছিল যে ওখান থেকে ঘড়ি দুটো নিয়ে তারা বাইরে বেরিয়ে যেতে পারে।
কিন্তু তাদের সঙ্গে কথা বলে আমার তাদেরকে অপরাধী বলে মনে হয়নি। তাহলে বাকি থাকে ওই শরবতওয়ালা। কিন্তু শরবতওয়ালা দোকানের ভেতরে ঢোকেনি। দোকানের ভেতরে না ঢুকে কোনো ম্যাজিকের সাহায্যে ওই ঘড়িটা তো নিয়ে যেতে পারে না। এদিকে মাধব আর নিমাই দুজনেই দোকানের ভেতরে রয়েছে। এমনকি আপনি চলে আসার পরেও তারা দোকানের ভেতরেই রয়েছে। তারা জামা কাপড়ে করে সেটা নিয়ে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনি প্রথমে ওদের একে অপরকে সামান্য তল্লাশি করিয়ে নিয়েছেন। যদিও আপনি তা চাননি, তবুও করাতে হয়েছে। তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে কোনোভাবে দোকান থেকে জিনিসটা বাইরে বেরিয়েছে। কিন্তু কিভাবে? সেটাই তো জানতে চাইছি দারোগা সাহেব, কিভাবে? প্রথমে একটা সমস্যা ছিল না। চক্রবর্তী বলেছিলেন যে শরবতওয়ালা চলে যাওয়ার পরে তিনি ঘড়িটা দেখেছিলেন এবং তারপরেই সেখান থেকে চলে যান। সেক্ষেত্রে শরবতওয়ালার উপর থেকে সমস্ত সন্দেহ সরে যায়। কিন্তু পরবর্তীতে সত্যেন্দ্রনাথ বাবু বলেছিলেন যে তিনি দেখেছেন হরনাথ বাবু সেখান থেকে চলে যান, তখন ঘড়িটা সেখানে ছিল। কিন্তু তিনি যখন টাকা নিয়ে আসেন তখন ঘড়িটা সেখানে ছিল না। সমস্যা দাঁড়ায় যে কে আগে গেছে, শরবতওয়ালা নাকি হরনাথ বাবু। সেক্ষেত্রে দুজনেই প্রায় এক সময়ই গেছে, এমন একটা অনুমান করে আমি কাজটা শুরু করি। আর তখনই দারোয়ান জানাই যে শরবতওয়ালাকে মাধব তাদের দোকানে ডেকে নিয়ে গিয়েছিল। আসলে আমি না শরবত খেতে খুব পছন্দ করি, তাই মাধব যখন এসে বলল শরবতওয়ালা এসেছে, তখন আমি আর না করতে পারলাম না। আপনার ভাই ঘড়িটা এনেছে প্রায় সপ্তাহখানেক হয়েছে। এই সপ্তাহখানেকের মধ্যেই সমস্ত পরিকল্পনা মাধব করে ফেলেছিল। শরবত খেতে আপনি ভালোবাসেন, তাই শরবতের কথা বললে আপনি না করবেন না, এবং শরবতওয়ালার শরবত দেওয়া নেওয়ার মাঝেই আসল কাজটা ওরা করে ফেলতে পারবে, সেই সুযোগই ওরা নিয়েছিল। আমি না জানি না ঘড়িটা আমার কাছ থেকে নিল কিভাবে। এবার আসল কথাটা বলি। মাধব এবং নিমাই যদি দোকান থেকে বেরিয়ে বাইরে কোথাও যায়, তাহলে সেটা কারণ না কারো চোখে পড়বে। শরবত দেওয়ার সময় এবং টাকা নেওয়ার সময় শরবতওয়ালা মাধবের কাছাকাছি গিয়েছিল। টাকা নিতে মাধব গিয়েছিল আপনার কাছে। আপনি সেই সময় বাক্সের ওপর থেকে ঘড়িটা তুলে একটু সময়ের জন্য টেবিলের উপরে রাখেন। সেই সময় মাধব আপনার টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে ঘড়িটা তুলে নেয় এবং সেই দুটো এনেই দেয় শরবতওয়ালাকে। দারোয়ান দেখেছে ওখান থেকে বেরোবার পর শরবতওয়ালাকে কিন্তু ডেকেছিল, কিন্তু শরবতওয়ালা এদিক ওদিক না এসে সোজা স্টেশনের দিকে চলে যায়। কিন্তু কেন? সেই খটকা দেখেই আমার মনে হয় যদি ভেতর থেকে কেউ ঘড়িটাকে বাইরে শরবতওয়ালার কাছে চালান করে দেয়, তাহলে এটাই তার সব থেকে ভালো সুযোগ। তার মানে শরবতওয়ালা ওইখানে গিয়েছিল ঘড়িটা চুরি করার জন্য। একদম ঠিক কথা বলেছেন। শরবত আনা থেকে শুরু করে সমস্ত কিছুই আগে থেকে পরিকল্পনা করা ছিল, আর সেই পরিকল্পনা মাফিক মাধব এবং এই শরবতওয়ালা, মাধবের বন্ধু, এরা দুজনে মিলে কাজটা করেছিল, যাতে পুলিশ কিংবা অন্য কেউ তাদেরকে সন্দেহ করতে না পারে। কিন্তু দারোয়ান বাইরে থেকে সবকিছু দেখেছিল, আর তার কথার উপর ভিত্তি করেই আমার খটকার উপরে আমি এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি। প্রথমে ভেবেছিলাম আমার ঘড়িটা ফেরত পেলেই হলো, কিন্তু এত বড় বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে মাধব করেছে। মাধবের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আপনার যা ইচ্ছে হয় করুন দারোগা বাবু, জেলে আটকে রাখুন, ফাঁসি দিন, যা করতে হয় করুন। এবার মাধব আর শরবতওয়ালা মদনলালের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়তে পড়তে বলল, আমার ভুল হয়ে গেছে মালিক, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই কাজ করব না। আমাকে ছেড়ে দিন মালিক, আমি আর কোনোদিনও এই কাজ করব না। মাধবের কথা শুনে আমি এখানে এসেছিলাম, কিন্তু আমাদের ভুল হয়েছে। আমাদের শাস্তি দেবেন না, আমাদের ছেড়ে দিন। চুরির দায়ে কয়েকদিন ধরে রাখা যেতেই পারে, তাতে কোনো কিছুর পরিবর্তন হবে বলে তো আমার মনে হয় না। এবার আপনার উপরেই সব নির্ভর করছে। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। ছেড়ে দিন। আমার জিনিস যখন আমি খুঁজে পেয়ে গেছি, তাহলে ওদের বিরুদ্ধে আর আমি কিছু করতে চাইছি না। কিন্তু আমার দোকানে তোদের যেন আর কোনোদিন কখনো না দেখি। দেখলে কিন্তু আমি পুলিশে দেব। মদনলালের কথা শেষ হতে না হতেই দুজন থানা থেকে বেরিয়ে এসে সোজা পিঠ টান দিল। মদনলাল আমার দিকে এগিয়ে এসে বলল, সত্যি দারোগা বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব।
হ্যাঁ, আর একটু হলেই যে ট্রেনে করে ওই বেটা ঘড়িটা নিয়ে পালাচ্ছিল। হ্যাঁ, কিন্তু ঘড়িটা মাধবের কাছে রইল কেন? ঘড়িটা তো ওই লোকটার নিয়ে চলে যাওয়ার কথা। আমার মনে হয় মাধব লোকটাকে বিশ্বাস করতো না, তাই লোকটাকে পাঠিয়ে দিয়েছিল। ঘড়িটা তার কাছেই রাখত। তারপরে সুযোগ বুঝে কোনো এক সময় সে একবার ডুব দিয়ে ঘড়িটা কোথাও বিক্রি করে দিয়ে যেত। নিজের ঘড়ি পেয়ে খুব খুশি মনেই চলে গেল মদনলাল। সকালে আসা চুরির খবর সন্ধ্যের মধ্যে সমাধান করতে পেরেছি, তবে গোটা দিনটা বড় খাটাখাটনি হয়েছে, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাই কনস্টেবলকে ডেকে বললাম, স্নান খাওয়া দাওয়া তো কোনো কিছুই ভালোভাবে হয়নি, বুঝলি? তোরা থানাতেই থাক, আমি একটু স্নান খাওয়া দাওয়া করে তারপরে ফিরছি। আর যদি না ফিরি তাহলে বুঝবি কাল সকালের আগে আমি আর আসবো না। হেসে উঠল ওরা। তারপর আমায় আশ্বস্ত করতেই আমি থানা থেকে বেরিয়ে রওনা দিলাম ছোট বরাদ্দ করা ঘরটার দিকে। পেছন থেকে কনস্টেবল বলল, আপনি সবাইকে ছেড়ে মাধবকে সন্দেহ করলেন কেন? বাদবাকি যারা সন্দেহের তালিকায় ছিল তাদের সবার সঙ্গে কথা বলে আমার মনে হয়নি যে তাদের মধ্যে অপরাধমূলক কোনো মানসিকতা থাকতে পারে। একমাত্র মাধবকে প্রথম থেকেই একটু অন্যরকম বলে মনে হচ্ছিল। তারপর দারোয়ানের কথা শুনে এবং মাধবের বাড়িতে গিয়ে যখন মাধবের সঙ্গে ওই লোকটার কথাবার্তা শুনেছি, তখন তো বাকিটা সবকিছুই পরিষ্কার হয়ে গেছিল। কিন্তু এক সময় আমায় ধন্দে ফেলে দিয়েছিল, যখন ওই পুটলির মধ্যে ঘড়িটা ছিল না। আমি ভেবেছিলাম সমস্ত হিসাব বোধহয় গোলমাল হয়ে গেল। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। তোমরা অপেক্ষা করো, আমি খাওয়া দাওয়াটা সেরে আসি। ঘুমটা বোধহয় এখন আর হবে না, থানায় ফিরে আসবো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।